শৈশব থেকে আমার ভাই ছিল খুব চঞ্চল। যখন তার ১৬ বছর থেকে ১৭ বছর পৌঁছায় তখন ধীরে ধীরে তার মন মহল্লার মেয়েদের প্রতি আকর্ষিত হতে থাকে। ভাইয়ের নাম ছিল অভিজিৎ, তবে পাড়ায় তাকে সবাই আদর করে অভি বলে ডাকতো। দেখতে যেমন সুন্দর ছিল তেমনি তার মিষ্টি কথার মধ্যেও এক ধরনের আকর্ষণ ছিল, যা বড় বয়সী মহিলারাও উপেক্ষা করতে পারতো না। অনেক সময় তারা তার সঙ্গে কথা বলার বাহানা খুঁজে বেড়াতো। অভিজিতের আরও একটি বিশেষ গুণ ছিল, সে সাধারণত এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত যারা একা থাকতেন এবং পরিবারের দায়িত্বে ছিলেন। এতে করে তাদের সঙ্গে আলাপ ও দেখা করা সহজ হতো এবং সন্দেহ চোখে পড়তো না। একদিন ভাই এসে আমাকে বলল, বোন, টিউশনিতে পড়তে আসা সেই মেয়েটি বেশ চমৎকার। তার বয়সও কম, তার মিষ্টি চেহারার জন্য সবাই তাকে খেয়াল করে, তবে তার পরিবারের কেউ খুব একটা খোঁজখবর রাখে না। টিউশন শেষে প্রায় সেখান থেকে চলে যায়, কিন্তু তার পরিবারের জানতে চায় না সে কোথায় থাকে। ভাইয়ের কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। মনে হলো তার মধ্যে ওই মেয়েটির প্রতি কিছু একটা বেশি আগ্রহ জন্মেছে। তবুও চুপ করে রইলাম। কিছুক্ষণ পর সে বলল, তুমি যদি মেয়েটির সঙ্গে পরিচয় করে দিতে তাহলে তোমার কাছ থেকে একবার দেখার সুযোগ পেতাম। আমি বললাম, কাল এসো, সে টিউশনিতে আসবে, তখন পরিচয় করিয়ে দেব। মেয়েটির সাথে পরিচয় করানোর পর অভিজিতের জীবনে আরও চাঞ্চল্যকর হয়ে উঠল। তার অস্থির প্রকৃতির কারণে মহল্লার অনেক মেয়ে ও মহিলা অসুবিধা পড়তে শুরু করলো। শুধু পাড়ায় নয়, স্কুলেও অনেকের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠল। মহিলাদের সঙ্গে মেলামেশা যেন তার কাছে এক প্রকার বিনোদনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এর ফলে আমাদের বাড়িতে প্রায় তার বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করলো। আমাদের আব্বা আম্মা ও আরও বেশি চিন্তিত হয়ে পড়লেন। তার কথা ভাবলেন, এভাবে আমার সন্তানকে কেমনে বড় করেছি। আব্বা প্রায় আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ সঠিক পথে ফিরে আসে, কারণ এতে পরিবারের সুনাম জড়িত। আসলে অভিজিৎ আমাদের পরিবারের বহু প্রতীক্ষিত সদস্য ছিল। দীর্ঘ প্রার্থনার পর তার জন্ম হয়েছে। সবাই তাকে স্নেহ করত এবং সে সবসময় নিজের মতো করে চলার সুযোগ পেত। এই ভালোবাসার পরিবেশে বড় হতে হতে তার মনে মহিলাদের প্রতি আকর্ষণ জন্মায়। বিশেষত তার চেয়ে বড় মহিলাদের প্রতি তার আগ্রহ বেশি ছিল। প্রথমে একটি নিছক কৌতূহল ছিল, কিন্তু ক্রমে এই অনুভূতি আরও গভীর হতে শুরু করে। আজকের এই গল্পে আপনাদের জানাচ্ছি যে আমার ভাই অভিজিৎ এর জীবনের একটি গল্প। দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সমর্থন জানাবেন। আমার নাম পূজা, আর অভিজিৎ আমার ভাই, যাকে সবাই আদর করে অভি বলে ডাকে। ছোটবেলা থেকে তার স্বভাব কিছুটা অদ্ভুত ছিল। যখন সে একটু বড় হলো তখন প্রায় সে নিজের ঘরে সময় ধরে বন্দি থাকতো, ঘন্টার পর ঘন্টা ফোনে ব্যস্ত থাকতো। আমার আম্মু তাকে ডাকলেও সে নিজের মতো করে সময় কাটাতো। মাঝে মাঝে কেবল খাবার খেতে বাইরে বের হতো। অভিজিতের পড়াশোনার মনোযোগ খুবই ভালো ছিল না। ছোটবেলা অর্থাৎ 15 বছর বয়স থেকে ঠিকঠাক স্কুলে যেত, কিন্তু 16 বছরে পৌঁছানোর পর থেকে তার মন পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে ওঠে এবং মহিলাদের প্রতি তার আকর্ষণ শুরু হয়। তখন থেকে স্কুল বা কোচিংয়ের মেয়েদের বদলে পাড়ার মহিলাদের সঙ্গে বেশি কাটাতে সে আগ্রহী হয়ে ওঠে। সবসময় মহিলাদের কাছে গিয়ে গল্প করত, হাসি ঠাট্টা করত, আর মহিলারা তাকে পছন্দ করত। মাঝে মাঝে পাড়ার মেয়েদের সঙ্গে মজা করার জন্য আমাদের বাড়িতে তার বিরুদ্ধে অভিযোগ আসতো। এই শুনে আব্বা একটু রেগে যেতেন, যাতে মাঝে মাঝে অভিজিতের উপর হাতও তুলতেন। কিন্তু এখন সে বড় হয়েছে, পাল্টা উত্তর দিতে শুরু করেছে। আব্বুর সঙ্গে কথায় ঝগড়া লাগিয়ে কিছুদিনের জন্য কথা বলা বন্ধ রাখতো। আমার আব্বা আম্মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন। তারা ভাবতেন, আমাদের সন্তান যেন এমন কেন হলো। অভিজিতের অনেক দেওয়ার পর আমাদের পরিবারে এসেছিল, কিন্তু এখন সেই প্রার্থনার ফল যেন উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে। পাড়ার লোকজন তার কারণে বিরক্ত হতে শুরু করেছে। শেষ পর্যন্ত আব্বা যখন বুঝলেন যে তাকে বোঝানো কিংবা শাসন করা আর কিছুই হবে না, তখন তিনি সিদ্ধান্ত নিলেন অভিজিৎকে কোনো কাজে ব্যস্ত রাখতে হবে। তিনি অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করেন এবং তার জন্য একটি ছোট্ট হার্ডওয়্যার দোকান খুলে দিলেন। আব্বা তাকে বললেন, বেটা, আমার বয়স হয়েছে, একদিন আমাকে বিশ্রাম নিতে হবে। ঘরের খরচ চালানোর জন্য আমি এই দোকানটি তোমার নামে দিলাম। এখন থেকে তুমি দোকানের দায়িত্ব নেবে, মেহনত করবে তো? আমি তোমার কথা আরও সাহায্য করব, শুধু মাসে একবার হিসাবটা দেখাবে। এই কথাগুলো শুনে অভিজিতের প্রতিক্রিয়া লক্ষ্য করছিলাম। তার মনে মনে কিছুটা খুশি হয়েছিল, কারণ বাড়িতে আম্মা আব্বার নজরদারিতে থাকতে হতো তাকে। কিন্তু এখন দোকানে বসে নিশ্চিন্তে সময় কাটানো যাবে। তার কাছে স্বাধীনতা পাওয়াটাই যেন সবচেয়ে বড় আনন্দের বিষয় ছিল। এভাবে অভিজিৎ দোকানে বসতে শুরু করলো। যখন ক্রেতা কম আসতো তখন সে নিজের ফোন নিয়ে ব্যস্তই থাকতো। ধীরে ধীরে দোকানটিও জমে উঠল, আর তার হাতে আর টাকা আসতে শুরু করলো।
এই টাকার স্বাদ পেয়ে তার মধ্যে আরও কিছু করার ইচ্ছা জাগলো। দোকানে কাজ করতে করতে অভিজিৎ কিছুটা মজা পেত এবং তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য আরও দৃঢ় হতে থাকলো। অভিজিৎ পাড়ার অনেক মহিলার সঙ্গে পরিচয় হয়ে উঠেছিল। কোথা থেকে যেন তাদের ফোন নাম্বার পেয়ে যেত এবং এমনভাবে কথা বলতো যে তারা সহজেই তার উপর বিশ্বাস করতে শুরু করত। তার পরিচিত মহিলারা বেশিরভাগই ছিলেন বিধবা। ফোনে কথোপকথনের সময় অভিজিতের এমনভাবে মিষ্টি করে কথা বলতো যে অনেকে তার কথায় মুগ্ধ হয়ে যেত। সে খুবই চতুরতার সঙ্গে তাদের দুর্বলতার সুযোগ নিত, এমনকি কিছু মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করত। কয়েকদিন তাদের সঙ্গে আনন্দের সময় কাটানোর পর যখন তার ইচ্ছে মিটে যেত তখন সে আর খোঁজ না রেখে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতো এবং নম্বরও মুছে ফেলতো। এভাবেই তার জীবন চলতে থাকলো এবং তার ফাঁদে পাতা মহিলাদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, দিন দিন এসব বাড়তেই থাকে। অন্যদিকে আম্মু অভিজিতের এই আচরণে খুব কষ্ট পেতেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন অভিজিৎ একদিন সঠিক পথে ফিরে আসে, কিন্তু অভিজিৎ তার আচরণে সবসময় পরিবারকে সবাইকে দুশ্চিন্তা রাখত। তার বয়স যখন 24-25 পৌঁছলো তখন আব্বা মা তার মনে বিয়ের চিন্তা নিয়ে আসে। তারা ভাবতে শুরু করেন যে তাদের ছেলে এখন নিজের কাজে মনোযোগ দিচ্ছে। প্রতিবেশীরাও একইভাবে মনে করতে লাগলেন যে অভিজিৎ সঠিক পথে রয়েছে, কারণ তার বহুদিন ধরে তার নামে কোনো অভিযোগ আসেনি। আব্বা খুশি ভেবে তার দোকানে সফল হয়েছে এবং তার ছেলে এখন কাজে ব্যস্ত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। অভিযোগ বাইরে থেকে বন্ধ রাখলো, ভিতরে আসলে তার চালচলন আগের চেয়েও বেশি ছিল, গোপনে চলেছিল। আব্বা আম্মা যখন অভিজিতের জন্য পাত্রী দেখা শুরু করলো তখন তাকে বললেন, বেটা আমরা চাই তোমার বিয়ে হোক, আমাদেরও নাতি নাতনি দেখার খুব ইচ্ছা জাগে। অভিজিৎ তাদের বলো, আব্বা আমার তো এখনও বিয়ের বয়স হয়নি, আমার আরও সময় দরকার, নিজের কাজে মনোযোগ দিতে হবে আমাকে। তখন আব্বা বলেন, বিয়ের পর তোমাকে কাজে থেমে যেতে হবে না, বরং তুমি তোমার স্ত্রীকে নিয়ে আরও ভালোভাবে ব্যবসা সামলাতে পারবে, আমাদের ইচ্ছাটা পূরণ করতে দাও। অনেকদিন অনিচ্ছা সত্ত্বেও অভিজিৎকে বিয়েতে সম্মতি দিলেন। এরপর তারা একটি মেয়েকে পছন্দ করেন যা দেখতে খুব সুন্দর না হলেও ঘরদোর সামলাতে বেশ পারদর্শী ছিল। আব্বা আম্মা সেই মেয়েটিকে পছন্দ করেন এবং অভিজিতের সঙ্গে বিয়ে দিয়ে দেন। বিয়ের প্রথম রাতে অভিজিৎ তার স্ত্রীকে বলল, এই বিয়েতে আমার কোনো বিশেষ আগ্রহই ছিল না, আমি শুধু আব্বা আম্মার খুশির জন্য এই বিয়েটি করেছি। তুমি এই বাড়িতে তাদের সেবা করবে এবং আমার ব্যাপারে কিছুই বলবে না, আমি কোথায় যাই কী করি এসব নিয়ে কখনোই প্রশ্ন করবে না। অভিজিতের স্ত্রী চুপচাপ এসব মেনে নিয়ে সংসার শুরু করলেন। তিনি তার কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারলেও অভিজিতের মন জয় করতে পারলেন না। অভিজিৎ তার পুরনো অভ্যাসগুলো বজায় রেখেছিল এবং আগের মতো বিভিন্ন মহিলাদের সঙ্গে যোগাযোগ রাখত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজিৎ এমন এক মহিলার বেছে নিল যাদের প্রচুর প্রাচুর্য ছিল এবং তাদের থেকে কিছু টাকা খুব বেশি খরচও হতো না। এভাবে তার জীবন চলতে থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সে কিছুটা পরিবারের জন্যও রাখত। বিয়ের 3 বছর পর তাদের 2 সন্তান জন্মগ্রহণ করে। তখন অভিজিৎ স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন, দেখো আমাদের এখন 2টি সন্তান রয়েছে, তোমার উচিত ওদের দিকে মনোযোগ দেওয়া, তুমি এইভাবে রাতের পর রাত বাইরে থেকো না, আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছেন, তোমার একটু দায়িত্ব নেওয়া দরকার। কিন্তু অভিজিৎ স্ত্রী তার কথা খুব একটা কান দেয়নি, নিজের মতো জীবন উপভোগ করতে থাকে। বয়স কেটে যায় এবং অভিজিতের সন্তানরাও বড় হতে থাকে। এদিকে অভিজিতের বয়সও 46 থেকে 47-এ পৌঁছলো। এই সময় সে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করলো। তবে কি তার পুরনো অভ্যাস থেকে সে কিছু শিখতে পারবে? যখন তার বয়স প্রায় 48-এ বুঝলো তখন তার চালচলন এমন ছিল যাতে কেউ বুঝতে পারতো না সে এই বয়সের মানুষ, বরং সে সবসময় তরুণের পোশাক নিয়ে নিজেকে গুছিয়ে রাখতো। তার আর্থিক অবস্থাও ভালো ছিল। একদিন হঠাৎ আমাদের পাড়ায় একজন খুব রাগ নিয়ে আমাদের বাড়িতে এসে বলল, বঞ্জি দেখুন আপনার ভাইয়ের ছেলে তো একেবারে সীমা ছাড়িয়ে গেছে, স্কুলের একটা মেয়েকে বিরক্ত করছিল। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ভাবলাম আমার ভাই অভিজিৎ ছোটবেলায় কিছু অপকর্ম করেছিল আর এখন তার ছেলেরাও সেই পথে হাঁটছে। আমার ভাই অভিজিৎ ছোটবেলায় একটু বেপরোয়া স্বভাবের ছিল এবং এখন তার সন্তানেরা যেন বাবার সেই বেপরোয়া স্বভাবটি গ্রহণ করেছে। কিছুদিন পর আগে আমাদের গ্রামে ফিরে আমি তাকে ছেলেদের এসব আচরণের কথা জানালাম। সে ব্যক্তি চিন্তিত হয়ে পড়ে এবং সঠিক পথে ফিরানোর চেষ্টা করে, কিন্তু ছেলেরা যেন তার নিজের ছোটবেলার কর্মকাণ্ডের প্রতিচ্ছবি, তারা তার কথা শুনতেই চায় না। অভিজিৎ উপলব্ধি করে যে ছোটবেলায় করা ভুলগুলো এখন তার ছেলেদের মধ্যেই প্রকাশ পাচ্ছে। একসময় সে অতীতে ফিরে যেতে চায় এবং নিজের জীবনে একটি বিশেষ সময়ের সাথে কথা পড়ে। তখন তার বন্ধুত্ব হয়েছিল এক অভিজ্ঞ শিক্ষিকার সাথে, যিনি একাকী জীবন কাটাচ্ছিলেন।
ধীরে ধীরে তাদের দূরত্বগুলো মুছে যায় এবং সেই শিক্ষিকা যেন তার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে ওঠেন। একদিন গল্প করতে করতে সেই শিক্ষিকা অভিজিৎকে জিজ্ঞেস করেন, তোমার কি আগে কখনো এমন অনুভূতি হয়েছে কারো প্রতি? তখন আমার ভাই তার পুরনো অভ্যাসগুলো ফিরতে শুরু করে। একদিন সেই মহিলা তাকে বলেন, তোমার তো পরিবার আছে, স্ত্রী সন্তানও আছে, আর কোনো সম্পর্ক নেই তো? আমার ভাই তখন একটু মৃদু হাসি দিয়ে বলল, না, আমি তো অন্য কোনো রকম সম্পর্কই রাখি না। এই কথা শুনে মহিলাটা কিছুটা চিন্তা হয়ে বললেন, তাহলে অবিবাহিত কারোর সাথে এমন কিছু করোনি? ভাই তখন নিজের কথা ভাব নিয়ে বলল, না, একদমই না। কিন্তু সে মহিলা তার মিথ্যাটা বুঝে ফেললেন। এরপর কিছুক্ষণ চুপ থেকে বলেন, আমার কাছে এমন একটি মেয়ে টিউশনিতে আসে, দেখতে খুব সুন্দরী, তোমার সাথে ওর পরিচয় করিয়ে দেব। তাই প্রথমে তুমি অবাক হলেন এবং মনে মনে খুশি হতে লাগলেন, ভাবতে লাগলো এই মহিলা কেন এমন প্রস্তাব দিচ্ছেন। কিছুটা দ্বিধায় থাকলেও সে রাজি হয়ে গেল। মেয়েটির নাম শুনে ভাইয়ের মুখে মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল, কারণ কম বয়সী মেয়েদের প্রতি তার একটু আগ্রহী বেশি ছিল। একদিন ভাই আমাকে বলল, বোন, সেই মেয়েটি খুব সুন্দর, ছোট্ট বয়সের মিষ্টি চেহারা, এবং তার পরিবারও তাকে তেমন একটা খেয়াল করে না। সে যখন টিউটিতে আসে তখন প্রায় সে একা থেকে যায়, অথচ ওর পরিবার কখনো জানতে চায় না যে সে কোথায় থাকে। ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাক হয়ে গেলাম, মনে হলো সে কিছুটা বেশি আগ্রহ দেখাচ্ছে। তবে কিছুই বললাম না। কিছুক্ষণ পর ভাই বলল, একবার পরিচয় করে দাও, তুমি কাছ থেকে একটু দেখা উচিত। আমি তখন বললাম, কাল এসো, সে টিউশনে আসবে, তখন তোমার সাথে পরিচয় করিয়ে দেব। পরের দিন দুপুরে ভাই এলো। মেয়েটি তখন পড়াশোনায় ব্যস্ত ছিল। তার চেহারা থেকে ভাইয়ের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল, কিন্তু মেয়েটি তার দিকে না তাকিয়ে নিজের পড়াশোনায় মনোযোগী ছিল। ভাই কয়েকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো, কিন্তু মেয়েটি কোনো সাড়া দিল না, বরং নিজের পড়ায় মনোযোগ রাখলো। একদিন আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম। যাবার আগে ভাইকে ইঙ্গিত করলাম, আমি কিছুক্ষণের জন্য বাইরে যাচ্ছি, তুমি নিজের দায়িত্ব নিজেই সামলাবি। বাইরে যাওয়ার পর ভাই মেয়েটির দিকে এগিয়ে গেল এবং কথা বলার চেষ্টা করলো। মেয়েটি প্রথমে কিছুটা অবাক হলো, বিনয়ের সাথে কয়েকটি কথা বলল, কিন্তু এরপর বুঝতে পেরে আর কথা বাড়াতে চাইল না। এই ঘটনার পর থেকে মেয়েটি আর পড়াতে আসেনি। আমি ভাইকে এই বিষয়ে জানতে চাইলে সে শুধুমাত্র হেসে বিষয়টা উড়িয়ে গেল। এতে পরিস্থিতি আরেকটু জটিল হয়ে উঠল। আমি আশা করেছিলাম ভাই তার নিজের দায়িত্বের গুরুত্ব বুঝে সঠিক পথে চলবে। ভাই বলল, বোন, তুমি বুঝবে না, যারা একবার আমার সাথে বন্ধুত্ব করে তারা প্রায় আমার সাথে দেখা করতে আসে। দেখো, কিছুদিনের মধ্যে সেও ফিরে আসবে। কিন্তু সেই প্রতীক্ষার দিন আর কখনো ফিরে এলো না। এরপর ভাইয়ের মনে কেমন একটা প্রায় মেয়েদের প্রতি দিকে আকৃষ্ট হতে লাগলো, বিশেষ করে যাদের জীবনে কিছুটা অভাব আছে তাদের প্রতি ভাইয়ের একটু আলাদা একটা সহানুভূতি ছিল। প্রথমে ভাই কিছুদিন অপেক্ষা করলো, ভেবেছিল মেয়েটি আবার আসবে, কিন্তু সময় যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটি চেনা কণ্ঠ, সে থমকে দাঁড়ায়, অবাক হয়ে ফিরে দেখে সেই পরিচিত মুখ, যে কিনা ছিল তার জীবনের পূর্ণ স্মৃতির একটি অংশ ছিল। এই জন্য অতীতের কোনো স্মৃতির হঠাৎ উপস্থিতি ভাইয়ের মনে কিছু অপরাধবোধ জাগে, কারণ শেষে এই মহিলার সঙ্গে কিছুটা সময় কাটিয়ে হঠাৎ চলে গিয়েছিল। মহিলা তখন তাকে থামিয়ে জিজ্ঞেস করে বলেন, তুমি কি জানো তোমার চলে যাওয়ার পর আমার জীবনে কী ঘটেছিল? ভাই প্রথমে কিছুটা অবাক হলেও মনোযোগ দিয়ে শুনতে শুরু করলো। মহিলার চোখে কষ্টের ছাপ স্পষ্ট এবং তার মুখে জমে থাকা জীবনের দীর্ঘ বেদনা ফুটে উঠেছে। তিনি বলতে লাগলেন, তোমার জীবনে চলে যাওয়ার পর আমার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। মহিলা বলতে লাগলেন, আমি যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলাম তখন আমার পরিবার সদস্যরা আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল। অনেক জায়গায় ঘুরে একসময় একটি ছোট্ট ঘর ভাড়া নিয়ে আশ্রয় নিলাম। সেখানে মানুষের বাড়িতে কাজ করে কোনোভাবে নিজের জীবন চালাতে লাগলাম। তোমার সঙ্গে দেখা হওয়ার পরে এতদিন পর একটি কথাই জানতে চেয়েছি, আমার সন্তান তোমার রক্তেরই অংশ। ভাই এই কথা শুনে যেন স্তব্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে বলল, কিন্তু এর কি প্রমাণ আছে যে সে যে আমার সন্তান? তখন মহিলা বললেন, যদি বিশ্বাস না হয় তাহলে সন্তানের ডিএনএ পরীক্ষা করে দেখো, নিজের সত্যি নিজেই চোখে দেখবে। কথা মতো মহিলা তার সন্তানের কিছু নখ কেটে নিয়ে এলেন এবং ভাইকে দিলেন। ভাই প্রমাণ নিয়ে পরীক্ষার জন্য বেরিয়ে পড়লেন। কয়েকদিন পর পরীক্ষার রিপোর্ট এলো এবং দেখা গেল মহিলার কথাটাই সত্য। রিপোর্টে স্পষ্ট ছিল যে সেই ভাইয়ের সন্তান। এই সত্যটা জানার পর ভাই নিজের ভুল বুঝতে পারল, কিছু করার সুযোগই ছিল না। এরপর কয়েক মাস ভাই বারবার মহিলার কাছে গিয়ে প্রার্থনা করলো যেন তাকে একবার তার সন্তানের সাথে দেখা করতে দেওয়া হয়। প্রথমে মহিলা রাজি হয়নি, কিন্তু 1.5 মাস পর তিনি ভাইকে তার বাড়িতে ডেকে নেন। সন্তানের ঘরের দিকে ইশারা করে বললেন, যাও তোমার সন্তানকে দেখে এসো। ভাই শিশুটিকে কোলে নিতে চাইল, কিন্তু মহিলা তাকে সন্তানের কাছে নিয়ে গেলেন।
তার চোখে কষ্টের ছাপ ছিল। তিনি বলেন, আমি এতদিন একাই এই শিশুটি বড় করেছি, ও আমার একমাত্র সহায়, কিন্তু তুমি এসে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছিল। এই কথা বলে মহিলাটা চলে গেলেন। বাচ্চাটি তখন অসুস্থ ছিল, টাকা না থাকায় তাকে ভালো করে কোনো চিকিৎসা করাতে পারেননি। ভাইয়ের মনে হলো যেন পায়ের নিচে মাটি সরে গেছে। শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে সে দ্রুত হাসপাতালে চলে গেল। ডাক্তার পরীক্ষা করে বলেন, শিশুটি মানসিকভাবে আঘাতে আছে, তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে এবং কিছুটা মানসিক ভারসাম্যও হারিয়েছে। সে কখনো পুরোপুরি সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না। এসব কথা শুনে ভাইয়ের মন ভেঙে গেল, তবে নিজের ভুলের পরিণতি তাকে মেনে নিতেই হলো। এমন অবস্থা সে ছেলেটি নিয়ে বাড়ি ফিরে এলো এবং তার যত্ন নিতে শুরু করলো। রাতের পর রাত সে শিশুটির পাশে বসে থাকতো এবং যত্ন করতো, যেন শিশুটির ভেতর ভেতর কেবল তাকিয়েই থাকতো, যেন ভাইকে চিনতেই পারছিল না। তার মনে এমন কোনো স্মৃতি নেই যা ভাইয়ের প্রতি সম্পর্ক করে থাকে। এদিকে তার ভাইয়ের স্ত্রী বললেন, তোমার পক্ষে ওকে দেখা সম্ভব হলে দেখা, আমি আর ওকে সামলাতে পারবো না। ভাইয়ের নিজের ছেলেরাও বলল, এ কেমন ছেলে তুমি আমাদের সঙ্গে নিয়ে এলে, আমরা ওকে আপন বলে মেনে নিতে পারছি না। ভাই যেন একটা ঝড়ের মধ্যে দিশেহারা হয়ে পড়ল। অবশেষে ভাই সিদ্ধান্ত নিল যে ছেলেটিকে আলাদা কোথাও থাকতে দিবে এবং ছোট্ট একটা ঘর ভাড়া করে উঠল এবং দিনরাত পরিশ্রম করতে লাগলো। ছোট্ট দোকানে খেটে যা আয় করতো তার সবটাই ছেলের চিকিৎসার এবং যত্নে ব্যয় করত। এভাবে নিজের ভুলের মাসুল দিয়ে প্রতিদিন সেই ছেলেটির পাশে বসতে যত্ন করতে থাকলো। ডাক্তার বলেছিলেন শিশুটির স্বাভাবিক জীবন ফিরতে কিছুটা সময় লাগবে, কিন্তু ভাই কখনো হাল ছাড়েননি। প্রতিদিন নতুন আশার আলো নিয়ে সে শিশুটির সেবা করতে লাগলো, ঠিক যেন একজন স্নেহময় পিতা। কিছু মাস কেটে গেল এবং ধীরে ধীরে শিশুটির মধ্যে পরিবর্তন আসতে শুরু করলো। সে আর ভাইকে অচেনা মনে করছে না, চার চোখে যেন পরিচয়ের এক আভাস দিতে দিকে লাগলো। ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা শিশুটির মনে থাকা জমা থাকা কষ্টগুলোকে আস্তে আস্তে মুছে দিতে শুরু করলো। একদিন শিশুটি প্রথমবারের মতো ভাইয়ের হাত ধরল এবং হালকা করে হাসলো। ভাইয়ের চোখে তখন আনন্দের অশ্রু বয়ে গেল এবং সেই ছোট্ট হাসি যেন তার গোটা পৃথিবীতে হয়ে উঠল। সময়ের সাথে সাথে শিশুটি আরও সুস্থ হয়ে উঠল এবং ভাইয়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং তাকে যত্ন নেওয়া নতুন জীবন দিল। এখন শিশুটি কেবল ভাইয়ের পাশেই থাকে না, বরং তার পিতার মতো মেনে নিয়েছে। সমাজের নানা কথা এবং কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভাই কখনো হাল ছেড়েনি এবং তার এই পরিশ্রমের ফলও পেল। অবশেষে সেই দিন এলো যেদিন শিশুটি ভাইকে আব্বু বলে ডাকলো। সেই শব্দেই ভাইয়ের সব কষ্ট সব যেন মিলিয়ে গেল। গল্পটি দেখায় আবেগ এবং আকর্ষণ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন জটিল হয়ে যেতে পারে। অভিজিৎকে তার দায়িত্ব জ্ঞানহীন আচরণের জন্য বড় মূল্য চুকাতে হয়েছে। নিজের ভুল বুঝে নেওয়া এবং তার পরিণতি নেওয়া একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় একটি শিক্ষা। অভিজিৎ শেষ পর্যন্ত নিজের ভুলগুলি স্বীকার করে এবং ছেলের প্রতি দায়িত্ব পালন করে নিজের উন্নতির পথ উন্মোচন করেছে। গল্পের শেষে অভিজিৎ যখন তার সন্তানের প্রতি নিঃস্বার্থভাবে ভালোবাসা প্রদর্শন করে, তখন সেই ভালোবাসায় তাকে সন্তানের মন ও বিশ্বাস ফিরে পেতে সাহায্য করে। এটি প্রমাণ করে যে ভালোবাসা এবং যত্ন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে। যদিও অভিজিৎ তার ভুলের বুঝতে পেরেছে এবং একাকী কষ্ট ভোগ করেছে, তবে তার পরিবার বিশেষত ভাইয়ের মতো কেউ পাশে থাকলে জীবন হয়তো আরও সহজ হতো। পরিবারের ভালোবাসা এবং সমর্থনের গুরুত্ব এই গল্পটি সুন্দরভাবে তুলে ধরে। অভিজিতের জীবনে চঞ্চল স্বভাব এবং নিয়ন্ত্রণহীন আকর্ষণ তার জীবনে বিপর্যয় ডেকে আনে। গল্পের শুরুতে দেখা যায় তার অস্থির স্বভাবের কারণে সে প্রায় ভুল সিদ্ধান্ত নেয় এবং যার ফলে পরিবারের প্রতি দায়িত্ব ঘাটতি স্পষ্ট। অন্যদের জীবনে ঢুকে পড়া এবং নিজেকে আকর্ষণিত করা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না করার জন্য শেষ পর্যন্ত তার নিজের জীবনই ধ্বংসের মুখে পড়ে যায়। এটি শেখায় যে আমাদের আবেগ এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা কতটা জরুরি, কারণ অসচেতনভাবে নেওয়া সিদ্ধান্ত আমাদের এবং আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 500 টাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটিতে।